আলোচনা করছিলাম অক্সিডেশন। এটা উম, আমরা দুই ধরনের অক্সিডেশন ইতিমধ্যে আমরা বলেছি, দুই ধরনের অক্সিডেশন প্রসেস আছে। একটা হচ্ছে ওয়েট অক্সিডেশন, মানে জলীয় বাষ্প যেটা ব্যবহার করে, আর একটা হচ্ছে থার্মাল অক্সিডেশন। দুটোই মূলত থার্মাল টেম্পারেচার দুটোই লাগে। হাই টেম্পারেচার মানে 900 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, কিন্তু এটা থার্মাল, এটা বলার কারণ হচ্ছে এটাকে অনেক সময় ড্রাই অক্সিডেশন বলা হয়। এখন এটা নিয়ে আজকে আলোচনার বিষয়। তার আগে একটু বলি যে সিলিকন ডাই অক্সাইড এটা কেন এই প্রসেসটা ব্যবহার করা হয়। সিলিকন ডাই অক্সাইড একটা সিলিকনের একটা অক্সিডেশন প্রসেসের মাধ্যমে যে একটা 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 যৌগ একটা ম্যাটেরিয়াল, যেটা সিলিকন ডাই অক্সাইড, যেটা আমরা বালি কণা হিসেবে চিনি। আসলে সব বালিতেই আসলে এরকম রেশিও ঠিক নেই। তো এই সিলিকন ডাই অক্সাইড হচ্ছে এটার যে ফিচার আছে কিছু, এটা হচ্ছে নন কন্ডাক্টিং, মানে ইনসুলেটর। ইনসুলেটর এবং হচ্ছে যে এটা হচ্ছে যে ইনসুলেটর এবং হার্ডনেস, এবং হচ্ছে যে বিভিন্ন লেয়ার তৈরি করার সময় এটাকে আমরা মাস্ক হিসেবে ব্যবহার করতে পারি। ক্যাপাসিটর থেকে ইনসুলেটর হিসেবে, ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারি বিভিন্ন জায়গায়, এবং সাপোর্টিং লেয়ার হিসেবে ব্যবহার করতে পারি। মাস্ক মানে সাপোর্টিং লেয়ার হিসেবে ব্যবহার করতে পারি। তো এই জন্য দেখা গেছে যে সিলিকন যেরকম ব্যবহার হয় তার চেয়ে অনেক বেশি ব্যবহার হয় সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড আর সিলিকন জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে জার্মেনিয়াম। জার্মেনিয়ামে যদিও ইলেকট্রন মোবিলিটি অনেক বেশি, জার্মেনিয়াম যদিও অনেক জার্মেনিয়াম, জার্মেনিয়াম আর্সেনাইড এবং জার্মেনিয়াম হচ্ছে যে মোবিলিটি বেশি মানে ফাস্টার, মানে রেসপন্স টাইম অনেক ফাস্ট। রেসপন্স টাইম অনেক ফাস্ট। আমরা যদি ডায়োডের ক্ষেত্রে দেখি, আমরা যদি ডায়োডের ক্ষেত্রে চিন্তা করি, জার্মেনিয়াম ডায়োড হলে তার মানে তার হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং হচ্ছে 0.3 ভোল্টেজ লাগে, সেখানে সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্টেজ লাগে। তাহলে দেখা যাচ্ছে যে সিলিকনের চাইতে জার্মানিয়াম বেশি ফাস্ট। আসলেই ফাস্ট, কিন্তু ফাস্ট হওয়া সত্ত্বেও জার্মানিয়াম হচ্ছে জার্মানিয়াম ফাস্ট কেন? ইলেকট্রন মোবিলিটি বেশি। ইলেকট্রন অল্প একটু চার্জ পাইলে সে সামনের দিকে দৌড় মারে। এখন বিষয় সত্ত্বেও সিলিকনের মতো জনপ্রিয় হতে পারেনি, সেই একটাই কারণ, সেটা হচ্ছে সিলিকনের নিজস্ব নেটিভ অক্সাইড আছে। নেটিভ অক্সাইড, এটাকে নেটিভ অক্সাইড বলা হয়, যেখানে জার্মেনিয়ামে কোনো নেটিভ অক্সাইড নাই। জার্মেনিয়াম নেটিভ অক্সাইড নাই, এবং যদিও কোনোভাবে বানানো যদি সম্ভব হয়, আমি শুনিনি, যদিও হয়ে থাকে তাহলে সেটা কোনো অ্যাপ্লিকেশন নেই। কিন্তু সিলিকনের অ্যাপ্লিকেশন অনেক বেশি সিলিকন ডাইঅক্সাইড। এখন নেটিভ অক্সাইড যেহেতু আছে, নেটিভ থেকে আবার সিলিকনের দামও কম অন্যান্য ম্যাটেরিয়ালের চাইতে, সেই হিসাবে হচ্ছে যে সিলিকনের অ্যাপ্লিকেশনটা অনেক বেশি। এবং হচ্ছে যে নেটিভ অক্সাইড থেকে উম, একই সাবস্ট্রেট থেকে আমরা সিলিকন ডাইঅক্সাইড পেতে পারি। আলাদাভাবে ম্যাটেরিয়াল কোনো অক্সাইড লেয়ার তৈরি করার জন্য আলাদা কোনো ম্যাটেরিয়ালের দরকার পড়ে না। তো এই হচ্ছে বিষয় সিলিকন ডাইঅক্সাইডের জনপ্রিয় হওয়ার কারণ, এবং সাথে সাথে সিলিকন জনপ্রিয় হওয়ার কারণ। এখন যদি আমরা বলি যে হচ্ছে যে আহ, এইটা কিভাবে অক্সাইড তৈরি করা হয়। অক্সাইড তৈরি করা হয় দুভাবে। এটা এই যে সিলিকন অক্সাইডের নেটিভ অক্সাইড ন্যানো, তবে এটা হচ্ছে যে খুবই মানে খুবই একটা স্লো প্রসেস। সাধারণত আহ, এটা একটা একটা নির্দিষ্ট পরিমাণে ন্যানোমিটার থিকনেস সিলিকন ডাইঅক্সাইড তৈরি করার জন্য তোমার হচ্ছে কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত লাগে যেতে পারে। সাধারণত 1 ন্যানো, 100 ন্যানো, 100 ন্যানোমিটার ন্যানোমিটার সিলিকন ডাইঅক্সাইড থার্মাল অক্সিডেশন প্রসেসে তৈরি করতে মোটামুটি 8 ঘন্টা সময় লাগে। 8 ঘন্টা কন্টিনিউয়াস অক্সিডেশন চলবে, 8 ঘন্টা লাগবে কন্টিনিউয়াস। সেটাকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি 800 থেকে 1200 বলছে, 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফার্নেসের ভিতর রাখতে হবে। এবং এটাতে আরেকটা বিষয় আছে, সেখানে হচ্ছে যে আহ কি পরিমাণে অক্সিজেন লাগবে, কি পরিমাণে থার্মাল অক্সিজেন, কি পরিমাণে অক্সিজেন লাগবে বা ওয়াটার মলিকুল লাগবে, এটা সিলিকন ডাইঅক্সাইড তৈরি করার সময় এটা একটা অসুবিধা। যে স্টোকিওমিটার স্টোকিওমিটার স্টোকিওমেট্রিক, যেটা হচ্ছে যে সেই মেজারমেন্টটা করা যায় না, সেই মেজারমেন্ট নাই। এটা হচ্ছে যে উপযুক্ত আহ, মানে ইনভায়রনমেন্ট সাপোর্ট এবং হচ্ছে সিলিকনের যে সারফেস, সিলিকন যে সিলিকন জাইগোট যে ছিল, জাইগোটের কাটিংটার ধরন অনুযায়ী সিলিকন ফর্মেশন হয়। যে এইটা যদি জাইগোট হয়, এটা এইভাবে এইভাবে কাটলে
যে পরিমাণে সিলিকন রেট গ্রো হবে ওয়েফারটাতে, যদি এইভাবে এইভাবে কাটা যায়, এ- এ- এই স্কেলে কাটা যায়, এইভাবে যদি ওয়েফারগুলো বানানো যায় এইভাবে কাটিং করে, তাহলে এখানে এটার সিলিকন ডাইঅক্সাইড ফরমেশন রেট অনেক বেশি এটার তুলনায়। এটা এটা হচ্ছে 100 প্ল্যান, আর এটা হচ্ছে 111 প্ল্যান। 111 প্ল্যানের ফরমেশন রেট অনেক বেশি হচ্ছে এটার তুলনায়। তাহলে দেখা যাচ্ছে যে একই রকম ওয়াটার মলিকুল বা একই রকম বা অক্সিজেন মলিকুল দুটার লেয়ারের ভিতরে আসে, সংস্পর্শে আসলে এক একটা একই জায়গায় তোমার হচ্ছে যে এক 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 একটা প্যাটার্নে, মানে সরি এক এক ওয়েফারে এক এক রকম ভাবে সিলিকন ফর্মেশন হয়। এই জন্য এটাকে বলা হয়, এটা কেমিস্ট্রির যে স্টোকিওমেট্রি স্টোকিওমেট্রি এটা স্টোকিওমেট্রি এটা উচ্চারণ হচ্ছে স্টোকিওমেট্রি। কেমিস্ট্রির মানে যে কত পরিমাণে রিয়াক্টেন্ট মিশাইলে কি পরিমাণে প্রোডাক্ট তৈরি হবে, সেই হিসাবটা এখানে পাওয়া যায় না। এখানে যদিও আমরা বিভিন্ন রিসার্চ বিভিন্ন পেপার থেকে আমরা একটা একটা ধারণা পাই যে এই পরিমাণে তোমার হচ্ছে যে লেয়ার তৈরি করার জন্য এই পরিমাণে অক্সিজেন লাগবে বা এই পরিমাণে ওয়াটার মলিকুলের সরবরাহ কন্টিনিউশন করতে হবে এই স্পিডে, এরকম ভাবে হিসাব নিকাশ করে মেশিনে এটা ঢোকানো ফার্নেস মেশিন। এই যে একটা ফার্নেস এই যে ফার্নেস, এটা একটা ফার্নেস মেশিন। এটাই আগে তাইলে বলি, এটা না বললে হবে না। এখানে থার্মাল অক্সিডেশনের ক্ষেত্রে যে অক্সিজেন অক্সিজেন তো প্রবেশ করবে, সাথে সাথে এটাকে ইকুইলিব্রিয়াম নিয়ে যাওয়ার জন্য হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাসও দিতে হবে, তারা নিউট্রাল গ্যাস হিসেবে কাজ করবে। এবং এটাকে 1100 থেকে এই যে মানে রেজিস্ট্রিভ হিটিং থেকে মানে মোটামুটি 1100 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করে এর ভিতর দিয়ে এই ফার্নেসের ভিতর দিয়ে তোমার অক্সিজেন ফ্লো কন্টিনিউশন রাখতে হবে। তাহলে এর সংস্পর্শে আসলে এই সারফেস গুলোতে তোমার হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার তৈরি হওয়া শুরু হবে এবং তৈরি হতে থাকবে সেখানে। তো এই হচ্ছে বিষয়। এটা মোটামুটি এখানে দুটো বিক্রিয়া দেওয়া আছে, দেখো, ওয়েট অক্সিডেশন এবং ড্রাই অক্সিডেশন। এবং হচ্ছে যে ড্রাই অক্সিডেশন প্রসেসের স্পিডটা বলে দেওয়া আছে যে কিভাবে এটা ফর্মেশন হয়। সাধারণত ওয়েট মানে থার্মাল অক্সিডেশন প্রসেসটা তো স্লো, তার মধ্যে থার্মাল অক্সিডেশনটা আরো স্লো। সাধারণত ড্রাই অক্সিডেশন, এটাকে ড্রাই অক্সিডেশন বলে। আর 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ঘন্টায় এটা প্রডিউস হয় মাত্র হচ্ছে যে 20 ন্যানোমিটার। এটা জানি না কোন মেশিন এটা করছে 20 ন্যানোমিটার, আমি কিছুক্ষণ আগে বললাম 100 ন্যানোমিটার। সেটা আমি যেখানে কাজ করেছিলাম সেটা আমার অভিজ্ঞতা থেকে এটা বলছি, 100 ন্যানোমিটার তৈরি করতেই লাগে 8 ঘন্টার মতো। এখানে তাইলে কত হচ্ছে 100 ন্যানোমিটার মানে 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা। এটা তাহলে কোন মেশিন বলছে এটা আমি জানি না। আমি যে মেশিনে ব্যবহার করছি সেখানে ছিল 1100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং হচ্ছে 100 ন্যানোমিটার থিকনেস তৈরি করার জন্য 8 ঘন্টা সময় লাগে। পুরো একটা রাফলি ধরো। ক্লাস হচ্ছে কি কার কাছে? মেডিসা আসেনি, অসুস্থ, হ্যাঁ, ঠিক আছে। তো ফোনে কথা বলতে পারো, হ্যাঁ। হুম। সেখানে ওয়েট অ্যাক্সিলারেশন দেখো, ওয়েট অ্যাক্সিলারেশনে তোমার হচ্ছে 1 ঘন্টায় সেটা প্রডিউস করতে পারে 170 ন্যানোমিটার। 170 ন্যানোমিটার। এই জন্য এই জন্য হচ্ছে যে যদি কখনো আহ মোটা ঠিক ঠিক পরিমাণে ঠিক অক্সিডেশন দরকার সিলিকন ডাইঅক্সাইড, সেক্ষেত্রে তোমার ওয়েট অক্সিডেশন প্রসেস করা হয় না ওয়াটার মলিকুল। এবং হচ্ছে এ দুটোর ভিতরে থার্মাল অক্সিডেশন এবং ওয়েট অক্সিডেশন, এই দুটোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ অক্সিডেশন হচ্ছে যে থার্মাল অক্সিডেশন, পিওর। এই জন্য থার্মাল অক্সিডেশনকে ব্যবহার করা হয় এই যে সিমস গেট, মানে মস ট্রানজিস্টর মস বানানো, তারপর হচ্ছে সিমস গেট ট্রানজিস্টর বানানো, তারপর ফ্ল্যাশ মেমোরি, টানেল ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এইটা বানানোর জন্য সাধারণত এটাতে ওয়াটার লাগে 1 থেকে 20 মিলিমিটার যেতে লাগে, অল্প পরিমাণে থিকনেস অক্সিডেশন লাগে। এই জন্য থার্মাল, এছাড়াও যেহেতু এগুলো একটা খুব প্রিসাইজ ডিভাইস, এই জন্য এখানে থার্মাল অক্সিডেশন প্রসেস ব্যবহার করা হয়। আর সাধারণত যদি মাস্ক ব্যবহার করা হয়, মাস্ক করার জন্য বা প্যাটার্নিং করার জন্য, সেক্ষেত্রে তখন তোমার হচ্ছে ওয়েট অক্সিডেশন ব্যবহার করা হয়। যেখানে থিকনেস হয়ে থাকে সাধারণত 100 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার বা 1 মাইক্রোমিটার ঠিক পর্যন্ত এটা হয়ে যেতে পারে গ্রোন বাই ওয়েট অক্সিডেশন প্রসেস। এই হচ্ছে বিষয় আর কি। তো অক্সিডেশন গেল, অক্সিডেশন মডেল তোমরা যদি খুব ইন্টারেস্ট হবে দেখতে পারো এখানে। যখন কাজ করবো তখন এগুলো ব্যবহার হবে। আহ, এখানে আলাদা করে বুঝি না। ওয়েট অক্সিডেশন বিশুদ্ধ কেন? ওয়েট অক্সিডেশনের বিশুদ্ধতার কারণ হচ্ছে
যে ওয়েট অক্সিডেশন, যে ড্রাই অক্সিডেশন ইজ স্লোয়ার দেন ওয়েট অক্সিডেশন। ইও তোমার হচ্ছে যে অক্সিজেন মলিকুল অক্সাইডের পাস করতে পারে, সাধারণত এটা ওয়েট অক্সিডেশন স্লো কেন? ওয়েট অক্সিডেশন অক্সিডেশন প্রসেসটা স্লো কেন? প্রসেসটা স্লো এই কারণে, এটা যদি সিলিকন ওয়েফার হয়, সিলিকন এই সংস্পর্শে যখন টাচে আসবে, এই সংস্পর্শে যখন টাচে আসবে, অক্সিজেন যখন অক্সাইড যখন এখানে ফর্মেশন আসবে, এই সাউন্ড বন্ধ করতে। হুম। এখানে যদি অক্সিডেশন, এখানে মানে এটা স্লো হয় কেন প্রসেসটা? তার কারণ স্লো হচ্ছে এটা যদি সিলিকন হয়, সিলিকনে যখন প্রথম এখানে অক্সাইড লেয়ার তৈরি হবে, এই অক্সাইড লেয়ারটা হচ্ছে যে মানে তোমার হচ্ছে যে তাপ অপরিবাহী এবং হচ্ছে যে বিদ্যুৎ অপরিবাহী। তাপ অপরিবাহী ক্ষেত্রে ধরি, তখন এর ভিতর দিয়ে অক্সিজেন পাস করতে পারে না, অক্সিজেন বা ওয়াটার মলিকুল পাস করতে পারে না। এই জন্য এটা প্রসেসটা স্লো হয়ে যায়, মানে নিজেই তৈরি হয়ে নিজে আবার বাধা তৈরি করে পরে প্রসেসটাকে। এই জন্য এই প্রসেসটা স্লো হয়ে যায়। যদি এর ভিতরেও, যে ওয়েট অক্সিজেনের ভিতরেও দেখা যায় যে অক্সিজেনের চেয়ে ওয়াটার মলিকুলের সলিবিলিটি অনেক বেশি। এই যে ওয়াটার মলিকুল, ওয়াটার ওয়েট অক্সিডেশনে যদি যখন এটা বানাই জলীয় বাষ্প, এখানকার ভিতরে অক্সিজেন পাস করতে না পারলে ওয়াটার খুব দ্রুত পাস করতে পারে, ওয়াটার সলিবিলিটি বেশি সিলিকন ডাই অক্সাইডের সাথে। এই জন্য ওয়েট অক্সিডেশনের যেটা অক্সাইড তৈরি করা হয়, সেটা একটু সাধারণত কম বিশুদ্ধ হয় তার তুলনায়, থার্মাল অক্সিডেশন তুলনায় বা ড্রাই অক্সিডেশনের তুলনায়। ড্রাই অক্সিডেশন শুধুমাত্র অক্সিজেনের সংস্পর্শে এসেই তৈরি হয়, সেখানে অন্য কোনো আর ভেজাল থাকে না। কিন্তু ওয়েট অক্সিডেশনে হাইড্রোজেন বা অন্যান্য মলিকুলও থাকতে পারে পানিতে, অন্যান্য মানে ডিআই ওয়াটার হইলেও অন্যান্য কেমিক্যাল থাকতেও পারে, এই জন্য হয় যে একটু অবিশুদ্ধ হয় আর কি। হুম। থিকনেস মেজার করার জন্য বিভিন্ন আমরা যে অক্সাইড থিকনেস ইজ মেজার্ড অপটিক্যাল মেথডস লাইক হচ্ছে ইলিপসোমেট্রি আর রিফ্লেক্টোমেট্রি। এই মেশিনগুলো সম্পর্কে আমরা আগে দেখেছিলাম, বিভিন্ন মেজারমেন্ট মেশিন। এটা তোমার থেকে অ্যাসাইনমেন্টও মনে হয় দেওয়া আছে, একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে না? তো এই হচ্ছে ওয়েট অক্সিডেশন। এছাড়াও বিভিন্ন তোমরা যখন কাজ করতে যাবা, ওয়েট অক্সিডেশনের নেচার, এই যে ব্যান্ডে একরকম ক্রিয়েট হয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের, দেখো এগুলো একটা নবিলিটি, যে যেভাবে কাজ করছে আর এইভাবে এগুলাকে মেনশন করে দিয়েছে যে তারা এই জায়গায় যখন ওয়েট অক্সিডেশন প্রসেস তৈরি করতে যায়, দেখে যে এই জায়গায় একরকম ফরমেশন হয়, এই জায়গায় এই জয়েন্টে আরেকরকম ফরমেশন হয়। এগুলো রিপোর্টেড হয়ে গেছে এই জয়েন্ট, হ্যাঁ, ব্যান্ডে। আর তাহলে এই হলো ওয়েট অক্সিডেশন বা ড্রাই অক্সিডেশন প্রসেস গেল, আমরা এখানে জানলাম। এরপরে চ্যাপ্টারটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন কি জিনিস? ডিফিউশনের বাংলা কি জানো নাকি? ডিফিউশন, ডিফিউশন কথাটা আমরা পড়েছি বলতো। স্যার, ওই যে পিএন জাংশন যখন আমরা ডিজাইন করেছিলাম, হ্যাঁ, তখন ডিফিউশন, ডোপিং, এগুলো এই টার্মগুলো পড়েছিলাম। ডিফিউশন ড্রপিং এই টার্মগুলো। এছাড়াও ডিফিউশন আমরা আরো আগে জায়গায় পড়েছি যে বেশি ঘনত্ব থেকে কম, মানে কম ঘনত্বে। অভিস্রবণ, স্যার, অভিস্রবণ, এ দ্রবণ, এই টাইপের এগুলোতে হ্যাঁ, টার্মগুলোতে অভিস্রবণ হচ্ছে, এটা ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, আর অভিস্রবণ হচ্ছে, অভিস্রবণের ইংরেজিটা তো ভুলে গেলাম। অভিস্রবণ হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব। বেশি ঘনত্বের দিকে দ্রবণ। তাহলে এইখানে ডিফিউশন হচ্ছে ব্যাপন, সেটা হচ্ছে যে আমাদের যে ড্রপিং, ড্রপিং করা, ড্রপিং কয়েকভাবে করা যায়। এই যে সেই ড্রপিং প্রসেসটা হচ্ছে ডিফিউশন আর কি। যে সিলিকন টেকনোলজিতে যে ড্রপেন্ট আমরা ঢোকাতে পারি, সেটা কত 8 গুণ পর্যন্ত আমরা ড্রপেন্ট প্রবেশ করাতে পারি এন টাইপ এবং পি টাইপ বানানোর জন্য। সেই ড্রপিং প্রসেস কয়েক ধরনের হতে পারে। গ্যাস ফেজ ডিফিউশন, খুব স্লো প্রসেস। এভাবে গ্যাসগুলোর সংস্পর্শে আসলে ওয়াটার মানে সিলিকনের ভিতরে প্রবেশ করবে, এমনি তো প্রবেশ করবে না, ওটাকে ফোর্স করে প্রবেশ করানো হবে। হ্যাঁ, গ্যাসিয়াস ফেজ, এখানে গ্যাসিয়াস ফেজ মানে এটাকে তোমার হচ্ছে যে ডোপেন্ট যেগুলো ব্যবহার করা হবে সেটা গ্যাসিয়াস ফেজে থাকবে, এবং সিলিকন ওয়েফার, বিশুদ্ধ সিলিকন, সেটার সংস্পর্শে, এটা হচ্ছে মাস্ক, এটা হচ্ছে ফটো মাস্ক হতে পারে, অথবা সিলিকন ডাইঅক্সাইড মাস্ক হতে পারে। এখানে যে ফটো মাস্ক সিলিকন ডাইঅক্সাইড মাস্ক ব্যবহার করছে। আর এটা হচ্ছে ওপেন লেয়ার, এই লেয়ারে হচ্ছে যে বোরন বা অন্যান্য মলিকুল গুলো প্রবেশ করবে। এটা তো হার্ড, এমনি কিন্তু প্রবেশ করবে না, সেটা একটা প্রসেস আছে। সেই প্রসেসের ভিতর দিলে তো বাধ্য হয় সেখানে প্রসেস প্রবেশ করবে। এটা হচ্ছে গ্যাস ফেজ ডিফিউশন। ডিফিউশন অফ ডিফিউশন ফ্রম ডোপেন্ট সলিড ফিল্ম, এখানে ফিল্ম, এই 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 আমি এই এই এক্সপেরিমেন্ট আমি করেছি জাপানে। এটা ফিল্ম টাইপের, হ্যাঁ, যে এখানে হচ্ছে যে আহ, এখানে এখানে হচ্ছে যে এখানে যে জায়গাটা আমি ড্রপিং করতে চাই, যে এরিয়াটায় করতে চাই, এটা যদি সিলিকন ওয়েফার হয়ে থাকে, হুম, এটা সিলিকন ওয়েফার
এটা যদি সিলিকন হয়ে থাকে, এটা যদি সিলিকন হয়ে থাকে, এটা হচ্ছে মাস্ক। এই অংশটা হচ্ছে মাস্ক। মাস্ক, মাস্কের ভিতরে প্রবেশ করবে না। আর এটা মনে করো বোরন সলিউশন, এটা হচ্ছে বোরন। বোরন মানে কি? বোরন, এটা হচ্ছে বোরন সলিউশন। তো বরং সলিউশনে স্পিন প্রোডাক্ট দিয়ে বরং সলিউশন এখানে দিতে হয়। দেওয়ার পরে এটাকে তোমার হচ্ছে যে আহ, তোমার হচ্ছে যে হাই টেম্পারেচারের ভিতর দিয়ে আহ, এটাকে র্যাপিড র্যাপিড থার্মাল অ্যানিলিং, র্যাপিড থার্মাল অ্যানিলিং, আর আরটিএ, আরটিএ থার্মাল অ্যানিলিং, র্যাপিড থার্মাল অ্যানিলিং, অ্যানিলিং প্রসেসে, অ্যানিলিং প্রসেসে এটাকে হিট করা হয় কতটুকু। র্যাপিড থার্মাল অ্যানিলিং মানে 1 মিনিটের ভিতরে এটাকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তোলা হয়। 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তোলানোর পরে এটাকে আধা ঘন্টা ধরে কুলিং করা হবে স্টেপ বাই স্টেপ। কিভাবে স্টেপ বাই? 1200 থেকে 800, 1200 থেকে 900, 1200 থেকে 700, 700 থেকে 500, 500 থেকে এরকম প্রায় হচ্ছে যে আধা ঘন্টা ধরে বিভিন্ন লেয়ারে এটাকে স্থির করে রাখা হবে। তখন দেখা যাবে যে এখানে বোরন থেকে বোরন মলিকিউল গুলো যেখানে সিলিকনের সংস্পর্শে আছে সেটা এর ভিতরে প্রবেশ করবে, এর ভিতরে প্রবেশ করবে, এবং এই এই জায়গাটায় ডপিং এর প্যাটার্নটা চেঞ্জ হবে। হ্যাঁ, এ- এই জায়গাটায় হবে এন টাইপ বা পি টাইপ এরকম ম্যাটেরিয়াল তৈরি হবে। বোরন যেহেতু, তাহলে এখানে কি হবে? বোরনে কি হচ্ছে? বোরন থেকে বানালে বোরন সলিউশন ব্যবহার করছি, ভুলে গেছি। তাহলে এন টাইপ এটা তৈরি হবে। হ্যাঁ, বোরন কি এন টাইপ না? এন টাইপ কখন নাকি সে কবে 1817 সালে করেছে ভ্যালেন্সি। বোরন স্যার মেবি পি টাইপ, মানে লাস্ট গেলে 3 যোজনী মনে হয় বোরনে। হ্যাঁ, থ্রি থ্রি, তাইলে জি স্যার। হচ্ছে এখানে পি টাইপ ফাংশন। হ্যাঁ, তোমার হচ্ছে যে স্যার, এখানে যে হিট দেয় বাইরে থেকে এক্সটার্নাল, সেটা দেওয়ার জন্য কি আলাদা করে কোনো চুল্লি আছে নাকি হচ্ছে হ্যাঁ থার্মাল? চেম্বার আছে, আমার চেম্বার, একটা ছবিও আছে এখানে। ওই যে আমার টেবিলের যে ছবিটা আছে, আমার একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট আছে, আরটিএ। আরটিএ এখানে ওয়েফার গুলো বসানো আছে এখানে। এটাকে এই যে আরটিএ, আরটিপি, আরটিপি র্যাপিড থার্মাল প্রসেস অ্যানিলিং, আমি এখানে অ্যানিলিং লিখেছি। এই যে এরকম মেশিন গুলো আছে, এই যে ওয়েফার গুলো এখানে বসানো আছে। এই যে এখানে দেখো চুল্লি, ছোট চুল্লি। শুধু চুল্লি হলে তো হবে না, এটা একবারে clean। কিন্তু এটা একটা নিয়ন্ত্রিত কুলিংটা হবে, নিয়ন্ত্রিত। খুব দ্রুত 1 মিনিটের ভিতরে এটা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠবে ঠিকই, কিন্তু সাথে সাথে তোমার হচ্ছে যে আবার হচ্ছে যখন কুলিং করা হবে তখন ধীরে ধীরে এটা কুলিং হবে। হ্যাঁ, এই যে অনেক ধরনের মেশিন আছে। এটা হচ্ছে যে আমি যেটা ব্যবহার করছিলাম দেখছি না, আমার এই যে আমার টেবিলের ডেস্কের ছবিটাতে আছে, সেখানে আছে। এরকম এরকম ছোট্ট মেশিন, এবং এটার জন্য ক্লিন রুমে যাওয়ার দরকার নেই, এটা মোটামুটি ক্লিন রুম হলে হয়। ক্লিন রুম এনভায়রনমেন্টের এই যে ক্লিন রুম এনভায়রনমেন্ট এটা না, এমনি এমনি স্টোর রুমে রাখলেও, আমার রুমে রাখলেও চলবে, এতটা ক্লিন করার দরকার নেই ড্রপিং করার জন্য, কারণ ধুলাবালি কণা এগুলো ঢুকবে না, ওখানে যে ম্যাটেরিয়ালটা সংস্পর্শে থাকবে সেটাই শুধু ঢুকবে। তাহলে এই হচ্ছে, আর এটা হচ্ছে যে তোমার হচ্ছে ফটোমাস আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস। এটা যদি খুব স্পিডে আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস যদি এখানে তো এইখানে এই যে সলিউশন প্রসেসের যে সমস্যাটা বোরন সলিউশন নিয়ে, সেখানে হচ্ছে যে এটা খুব সার্ফেসের উপরে উপরেই ড্রপিংটা ঘটে, সার্ফেসে পুরো সার্ফেসে ঘটে না পুরা ইয়েতে। কিন্তু যদি আমরা ড্রপিং প্রসেসটাকে অনেক ডিপলি ভিতরে নিয়ে যেতে চাই, তবে তখন আয়ন বম্বার্ডমেন্ট করতে হবে। আয়ন বম্বার্ডমেন্ট, আয়ন বম্বার্ডমেন্ট মানে হচ্ছে যে হাই স্পিড অ্যাটমকে নিয়ে আসে, ফোর্সলি তার ভিতরে ঢুকাই দিতে হবে। সেটা হচ্ছে যে আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস বলা হয় এটাকে। আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস, আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস। হ্যাঁ, এখানে এইটা মাস্কের কথা বলছে। তো এইখানে এটা তো, তাহলে ডোপেন গুলো অবস্থান করে কিভাবে, ডোপেন গুলো ঢুকে কিভাবে? ডোপেন গুলো ঢুকে হচ্ছে
সাধারণত যদি ম্যাটেরিয়ালে কোনো, যেগুলোকে আমরা আসলে ল্যাটিস ফল্ট বলি, ল্যাটিসের ফাঁকা যে জায়গাগুলো আছে সেখানে, ল্যাটিসের ফাঁকা জায়গাগুলো, এগুলো যদি অ্যাটম হয়ে থাকে, এই অ্যাটমের ভিতরেই অ্যাটম গুলো, মানে এগুলো যদি সিলিকন অ্যাটম হয়ে থাকে, এই যে পরীক্ষাগুলো, এর সিলিকন অ্যাটমের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে যদি ঢোকে, সেখানে অবস্থান করে, সেটাকে বলা হয় ইন্টারস্টিশাল প্রসেস। এটা যদি এইভাবে থাকে, কোনো জায়গা যদি দখল না করে। আর যদি কোনো অ্যাটম ডোপাইন যদি জায়গা দখল করে, সেটাকে বলা হয় সাবস্টিটিউশনাল ভ্যাকেন্সি, মানে সাবস্টিটিউট, ওটাকে সরায় দেয়। যেমন হচ্ছে যে বোরনের যেমন হচ্ছে তিনটা, সে বন্ডিং তৈরি করবে, সেখানে সে কি করবে, সিলিকন ঘোরাফেরা করবে। মানে এখানে বোরনের অ্যাটমটা ঢুকিয়ে ওটা অবস্থান করবে, এবং হচ্ছে যে সে এক জায়গায় স্থির থাকবে না, একটা থেকে আরেকটা ঘোরাঘুরি করবে। তো সেটা হচ্ছে যে সাবস্টিটিউশনাল, মানে ভ্যাকেন্সি প্রসেস। যে ভ্যাকেন্সি আছে এখানে, বোরনের ভ্যালেন্ট কটা, তিনটা, তাহলে ওখানে সিলিকনের আছে চারটা, তাহলে একটা কি শূন্য থাকে যাচ্ছে। তখন আমরা বলি কি, যে একটা অ্যাটম ঘোরাফেরা করবে, একটা ইলেকট্রন ঘোরাফেরা করতে থাকবে, মুভ করতে থাকবে ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য। তাহলে আমরা ওটাকে বলি কি হবে, ওটা কি কি বলি, যেমন ওটাকে আমরা বলি পার্শিয়ালি মুভমেন্ট। এটাকে মনে করো এখানে একটা বোরন অবস্থান করছে, বোরন, এখন বোরনের এখানে একটা ফাঁকা জায়গা আছে, এটা যখন এখানে গেল, তখন আমরা পূরণ হয়ে গেল, তার মানে এখানে একটা ফাঁকা হয়ে গেল, তার মানে আমরা এখন মনে করি বোরনটা এখানে সরে এসেছে। এখান থেকে এখানে যখন একটা ফাঁকা জায়গাটা পূরণ করলো, তার মানে তখন আমরা বলবো বোরনটা এখানে সরে গেছে। আসলে বোরনটা সরতেছে না, সরতেছে কি ইলেকট্রনটা। ইলেকট্রনটা সরার জন্য মনে হচ্ছে যে বোরনটা সরে যাচ্ছে। যেমন আমরা গাড়িতে চড়ার সময়, গাড়ি থেকে যাওয়ার সময় আমরা মনে করি যে গাছগুলো, মানে বাইরে, বাসের বাইরে বা ট্রেনের বাইরের গাছগুলো মনে হয় পিছনের দিকে যাচ্ছে। আসলে তারা পিছনের দিকে যাচ্ছে না, যাচ্ছে আমি সামনের দিকে। ঠিক এরকম আর কি মুভমেন্টটা ঘটে, এইভাবে মুভমেন্ট ঘটে, সাবস্টিটিউশনাল ডাইনামিক্স এটা ঘটে। আরেকটা হচ্ছে ইনস্টার এই ইনস্টাটিশনালসি, এটা এই শব্দটা ডিকশনারিতে নাই, এই শব্দটা এটারই, এটা তো স্থির হয়ে থাকে। আর এটা হচ্ছে এটা ইন্টারস্টিটলসি, এটা উচ্চারণ করা সত্যিই পারি না আমি। ইন্টারস্টিশিয়ালসি, ইন্টারস্টিশিয়ালসি উচ্চারণটা করতেছে, কিন্তু ডিকশনারিতে পাই তো, ডিকশনারিতে আছে এই শব্দটা, ইন্টারস্টিশাল, ইন্টারস্টিশাল, ইন্টারস্টিশালসি, ইন্টারস্টিশালসি। এটা মানে কাজ করার জন্য এগুলো দরকার হয়, প্রিন্সিপাল তোমাদের জানা, যে সেই প্রিন্সিপালটা আমি এখানে বললাম, যদি তার ভিতরে ভ্যাকেন্সি দখল করলো, দখল করে আবার যদি মুভ করে এটার মতো করে, তখন আমরা তাকে বলবো ইন্টারস্টিশালসি। এখন এটা গেল আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস। আমি যেটা তোমাদের বললাম যে অ্যাক্সেলারেটেড অ্যাটম হিট করবে সিলিকন ওয়াফার উপর, অ্যাক্সেলারেটেড অ্যাটম এবং পেনেট্রেট ইনটু দ্য সিলিকন, এটাকে ফোর্সলি ডিপ ডিপ ডোপিং যদি করতে হয়, তখন আমাদেরকে আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস দেখে। এটা একটা লম্বা প্রসেস, এবং হচ্ছে যে এটা অনেকটা, এটা অন্যান্য যে কোনো প্রসেসের থেকে এটা বিশুদ্ধ ডোপিং প্রসেস, এটা পিওরিটি অনেক বেশি হাই। তার কারণ এটা একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা বড় ইনস্ট্রুমেন্টেশন এটাকে প্রসেস করতে হয়, যেখানে হচ্ছে যে আয়ন প্রসেস এর মধ্যে মেকানিজম আছে, যে মেকানিজমের ভিতর দিয়ে এখানে যদি ওয়েফার রাখা হয়, ওয়েফার রাখা হয়, ওয়েফারটাকে এখানে রেখে, এখানে আয়ন সোর্স, একদম গ্যাসিয়াস ফেজ, বোরন এবং হচ্ছে আর্সেনিক, যেটা আমি বানাতে চাই, যেটা আমার ডোপেন হবে, এন টাইপ হলে বোরন, পি টাইপ হলে বোরন, এন টাইপ হলে আর্সেনিক, এখানে গ্যাসিয়াস ফেজে নিয়ে সেটাকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমাদের যে অ্যাক্সেলারেশন টিউবের ভিতর দিয়ে নিয়ে যায়, হিট করা হবে এখানে ওয়েফারের উপর, তখন ওয়েফারের ভিতর দিয়ে সেটা প্রবেশ করতে বাধ্য হবে। এইভাবে এটাকে তোমার হচ্ছে যে আয়নিং প্রসেস যেটা বানানো হয়, এখানে প্রসেসটা বলা আছে। তো আমরা ক্যারেক্টারিস্টিক্স থিঙ্কে, মানে সেফটি স্পেক্ট বুঝতে পারছো, এখানে যেহেতু হাই স্পিডের আয়ন রয়েছে, হাই স্পিডের আয়ন, সেখানে যদি আমাদের চোখে মুখে বা কোথাও লাগে, তাহলে সেখানে যেখানে একটা সলিডের ভিতরে আয়ন প্রবেশ করে, সেখানে আমাদের চামড়া গুলোকে অনেক বেশি প্রক্রিয়া করবে, সেখানে অনেক বছর সেফটি ব্যাপার স্যাপার আছে, সেই সেফটি বিষয়গুলো ফলো করতে হবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি ওয়েফার ক্লিনিং, আর এগুলা হচ্ছে মেকানিক্যাল পলিশিং টলিশিং,
এগুলা মাইক্রো ফ্যাব্রিকেশন করার সময় এগুলো আরো লাগবে মেকানিক্যাল প্রবলেম, সেখানে কিন্তু আমরা চাচ্ছি না। মোটামুটি একটা ডিভাইস বানাতে গেলে কি কি প্রসেসে আমরা ডকিং দিয়ে সেই জিনিসগুলো এখানে আমরা আলোচনা করলাম। এটাই হচ্ছে যে আমাদের এই কোর্সের আমি মনে করি এইটুকুই যথেষ্ট। তোমরা যখন এটা মাইক্রো ফ্যাব্রিকেশন যারা ইন্টারেস্টেড হবা, সবাই তো আর এখানে কাজ করবে না, তারা এই জিনিসগুলো তোমাদেরকে লাগবে। এটা হচ্ছে বেসিক বেসিক জিনিসের ধারণা তোমাদের থাকবে, তোমাদের ধারণা থাকলো পরবর্তীতে তোমরা যখন কাজ করবো তখন জার্নাল থেকে বিভিন্ন জায়গা থেকে এই শব্দগুলো দিয়ে সার্চ করবে, দেখবা যে অনেক ধরনের জার্নাল পাবো। মনে করো আয়ন ইমপ্লিমেন্টেশনে তুমি জানতে চাচ্ছ, আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস লেটেস্ট পেপার গুলো জানতে চাচ্ছ, তাহলে এখানে ইয়ে করবো, এখানে গুগল স্কলারে যে আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস প্রসেস দিয়ে, এখন তো আয়ন ইমপ্লিমেন্টেশন অনেক বড় স্কেপে চলে গেছে, এটা 1998 সালে। এখানে রিলেভেন্স শর্ট অফ ডেটস দাও, তাহলে দেখবা যে অনেক বড় প্রসেস, ভার্সেটাইল মনিটরিং অফ আয়ন প্রসেস, আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস সিলিকন কার্বাইড ওয়েফার ইউজিং। এখনো দেখো টেকনিক উদ্বোধন মানে টেকনিক আসতে আছে বিভিন্ন রকম ভার্সেটাইল মনিটরিং অফ আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস সিলিকন কার্বাইড ওয়েফার ইউজিং দা পিএমআরসি টেকনিক। পিএমআরসি টেকনিকটার নাম যিনি দিয়েছে আবার, এটা হচ্ছে ফটো মডুলেটেড রিফ্লেক্টেন্স টেকনিক। সেই টেকনিকের মাধ্যমে তারা সিলিকনও করছে এবং সিলিকন কার্বাইড ওয়েফার, শুধু সিলিকন ওয়েফারই পাওয়া যায় না, সিলিকন কার্বাইড ওয়েফারও হতে পারে, গ্লাসও ওয়েফার হতে পারে। আমরা যেখানে ওয়েফার মনে করি এইটাও তারা এরকম একটা বেসমেন্ট বানিয়েছে, পিকচার আছে, পিকচার নাই, এটাকে পেয়ে বলে। তো এরকম হচ্ছে তোমাদের এইগুলো জানা থাকলো, এগুলো জানা থাকলে এখন তোমরা কি করবা, এই শব্দগুলো টার্ম গুলো জানা থাকলো, পরবর্তীতে যখন কখনো মাইক্রো ফ্যাব্রিকেশন তোমরা যদি কখনো চায়না, কোরিয়াতে, জাপানে, আর ওই পাশে জার্মানিতে, ফিনল্যান্ডে, তারপর হচ্ছে ইউকেতে, তারপর হচ্ছে ওই পাশে সুইডেন, নরওয়ে, তারপর হচ্ছে এই পাশে হচ্ছে এই পাশে তো বললাম মানে তাইওয়ান, চা- চায়না, এগুলো তো বললাম। তারপর হচ্ছে যদি ফিনল্যান্ড বলছি না, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, তারপর হচ্ছে জার্মানি, সবচেয়ে ইউরোপের মধ্যে জার্মানি টপ। তারপর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ইউকে। আহ তারপর হচ্ছে এর পাশে আরো যদি তোমার হচ্ছে যে কান্ট্রিটা রয়েছে অস্ট্রিয়া, তারপর লুক্সেমবার্গ, এই কান্ট্রি গুলোতে যদি কখনো রিসার্চে যাও মাইক্রোভেরিফিকেশন, তারপর তোমাকে ওগুলো লাগবে। আর আমেরিকাতে তো কোথায় নেই, আমেরিকা, কানাডা, এইটাতে ওদের কোথায় নেই। অস্ট্রেলিয়ায় এই ফ্যাব্রিকেশন প্রসেস খুব কম, তারা আইসিটি ওরিয়েন্টেড রিসার্চ করেন সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ায়। তারপর নিউজিল্যান্ডে তো আরো নাই, নিউজিল্যান্ডে হচ্ছে যে লাইফ সায়েন্সের রিসার্চ বেশি। এগুলো হচ্ছে তোমরা কোন ক্রাইটেরিয়া করতে চাচ্ছ ওই হিসাবে এই কান্ট্রিগুলোতে মানে তাহলে যেকোনো ডিভাইস বানায়, ডিভাইস যেমন অস্ট্রেলিয়া কোনো ডিভাইস বানায় না, অস্ট্রেলিয়াতে কোনো ডিভাইসের কোনো আসে না, খুব কম আসে, যেগুলো আসলে তার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া ফ্যাব্রিকেশন ল্যাব নাই। এরকম ভাবে এগুলো যখন কাজ করবো তখন দেখবা যে মানে এই লেভেলে যদি কাজ করতে চাও, সেন্সর মেন্সর ডিজাইন করো, মেম সেন্সর বা বিভিন্ন ধরনের, হ্যাঁ এরকম, তখন দেখবা যে মাইক্রো ফ্যাব্রিকেশন তোমার লাগবে। সেন্সর আমি হচ্ছে মাইক্রো ফ্যাব্রিকেশন, মাইক্রো ফ্যাব্রিকেশন স্কলার গুলো আছে এখানে তোমার স্কলার মাইক্রো ফ্যাব্রিকেশন, এই যে মাইক্রো ফ্যাব্রিকেশন প্রফেসর আছে, হ্যাঁ তারা হচ্ছে মাইক্রো ফ্যাব্রিকেশন প্রফেসর, প্রফেসর দেখুন, প্রফেসর মেইল আছে, হ্যাঁ এখানে হচ্ছে যে ফ্রান্স, এটা দেখো ইউএস, টিভি পাচ্ছিলাম না, ক্যালিফোর্নিয়া, হ্যাঁ এরা হচ্ছে সব মাইক্রো ফ্যাব্রিকেশন কাজ করে। স্মার্ট ম্যাটেরিয়ালস, এই যে ন্যানো ম্যাটেরিয়ালস, সেলফ ইলেকট্রনিক্স, মাইক্রো ফ্যাব্রিকেশন, সেলফ বায়োলজি, এরাও মাইক্রো এখানে মাইক্রো ফ্যাব্রিকেশন মানে বায়োলজিক্যাল মাইক্রো ফ্যাব্রিকেশন, যে বায়োমেমস, এরকম আর কি। তো হচ্ছে যে এই হচ্ছে বিষয়। তো ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং একটা ডিভাইস বানাবার, ডিভাইস যেখানে আসবে সবচেয়ে বেশি হলে তো প্যাটেন্ট হয় অনেক বেশি, কারণ প্যাটেন্ট হয় অ্যাপ্লিকেশন লেভেলে প্যাটেন্ট। তো এই হচ্ছে বিষয়। তো এ পর্যন্তই কোর্সে। হ্যাঁ তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দাও, আর যেদিন পরীক্ষা তোমরা দিবা সেদিন একটা ক্লাস টেস্ট হবে, ঠিক আছে।
তো আজকে এ পর্যন্তই।